গোবিন্দ অফিসিয়ালে আমার সমস্ত অডিয়েন্স বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন করব আমরা যে পুলিশ এসপিরেন্ট যারা রয়েছে তাদেরকে বলছি যে এখন আমরা করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমসে এক্সামিনেশান 2023 সালে আসা ইতিহাস এবং সংবিধান থেকে আসা 20টি প্রশ্ন প্লাস ভূগোল থেকে 1টি প্রশ্ন, টোটাল 21টি প্রশ্ন আমরা এখানে সলভ করব। সেই 21টি প্রশ্ন আমি শুরু করছি, বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখো ইতিহাসের কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীর মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? অপশন বি 1907 সালে। রাসবিহারী ঘোষ 1907 সালে কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন। নাম্বার 2, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? এখানে সঠিক উত্তর হচ্ছে 1526। দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এই 1556 হচ্ছে সঠিক উত্তর, এবং এর প্রথম যুদ্ধ যেটা হয়েছিল সেটা হচ্ছে 1526 সালে। এর ডিটেলস দেখে নেওয়া যাক। এখানে দেখো 1556 সালে 5ই নভেম্বর পানিপথে দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয় আকবরের মোগল বাহিনী এবং হিমুর সেনাবাহিনীর মধ্যে। পানিপথের প্রথম যুদ্ধ 21শে এপ্রিল 1526 এটা অনুষ্ঠিত হয় এবং তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে 14ই জানুয়ারি। নাম্বার 3, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? এখানে সঠিক উত্তর হচ্ছে 1971, 1971 সালে। বাংলাদেশের স্বাধীনতা লাভ করে 26শে মার্চ 1971 সালে পাকিস্তানের হাত থেকে। তখন বঙ্গবন্ধু বাংলাদেশের উপরাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের উপাধি। তাহলে প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, এটা আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ একটা থিম। আর বঙ্গবন্ধু ছিলেন, বঙ্গবন্ধু নামে পরিচিত সেই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। 4, বেমানান শব্দটি নির্ণয় করুন। এখানে দেখো সঠিক উত্তর হবে আমির খসরু। আমির খসরু কেন অড বা বেমানান দেখা যাক। আমির খসরু ছিলেন দিল্লির সুলতানের ছাত্রীর বলবান, মোহাম্মদ কাকুবাদ, জালাউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, মোবারক শাহ খলজি, গিয়াসুদ্দিন তুগলক বেশি শাসকের রাজদরবারে সাথে যুক্ত একজন প্রসিদ্ধ শাস্ত্রীয় কবি। আমির খসরুকে ভারতীয় তোতা পাখিও বলা হয়। বাদবাকি দেখবে তানসেন, টোডরমল আর বীরবল এরা আলাদা কর্মকাণ্ডের সাথে যুক্ত। যেমন টোডরমল তিনি রাজস্ব ব্যবস্থার সাথে যুক্ত, তানসেন সভাকবি ছিলেন। ঠিক আছে, এইরকমভাবে মনে রাখবে। নাম্বার 5, পেশোয়া শব্দের অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রধানমন্ত্রী। প্রথম পেশোয়া ছিলেন মেরুপান্ত ত্র্যম্বক পিংলে এবং শেষ পেশোয়া ছিলেন দ্বিতীয় বাজিরাও। নাম্বার 6, চিতোর কোন রাজপুত রাজ্যের রাজধানী? এর উত্তর হচ্ছে মেবার। চিতোর দুর্গের উচ্চতা 180 মিটার। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী বা ঐতিহ্য স্থানের তালিকায় অন্তর্ভুক্ত। রানা কুম্ভপ্রসাদ এই দুর্গের প্রাচীনতম স্মৃতিস্তম্ভ। নাম্বার 7, মারাঠা এবং কেশরী নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করেছেন বা করতেন? এটা সঠিক উত্তর হচ্ছে এই বাল গঙ্গাধর তিলক, যিনি লোকমান্য নামেও পরিচিত আমরা জানি। আধুনিক শিক্ষা প্রসারের জন্য একটি বিশিষ্ট এডুকেশন সোসাইটিও তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং পুনেতে ফার্গুসন কলেজের প্রতিষ্ঠাও তিনি করেন। নাম্বার 8, নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে তিনি জন্মগ্রহণ করেন? এখানে দেওয়া রয়েছে সিমলা, কটক, ভুবনেশ্বর, কলকাতা। সঠিক উত্তর হচ্ছে কটকে। উড়িষ্যার কটকে তিনি জন্মগ্রহণ করেছিলেন 23শে জানুয়ারি। একটু ডিটেলস দেখে নেওয়া যাক। 1897 অর্থাৎ 1897 সালে 23শে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত
বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের কটকজুয়ে তিনি জন্মগ্রহণ করেন। তার মাতা প্রভাবতী বসু এবং পিতা জানকীনাথ বসু একজন সফল সরকারি আইনজীবী। নাম্বার 9, কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা কে করেন? এখানে সঠিক উত্তর হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। 1784 সালে তিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন 15ই জানুয়ারি। ঠিক আছে, বাংলার এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স কলকাতা ফোর্ট উইলিয়ামে 15ই জানুয়ারি 1784 সালে তিনি এটি প্রতিষ্ঠা করেন। নাম্বার 10, মহাবলীপুরমের সপ্তরথ মন্দির কোন রাজবংশের সৃষ্টি? এখানে সঠিক উত্তর হচ্ছে পল্লব রাজবংশের সৃষ্টি। মহাবলীপুরমের রথ গুহা মন্দিরগুলি পল্লব রাজা প্রথম নরসিংহ বর্মন 7ম এবং 8ম শতাব্দীতে তৈরি করেছিলেন এবং মহাবলীপুরমের 8টি রথ মন্দির রয়েছে। ভক্ত কোন ব্যক্তি ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠিত করেছিলেন? অপশনগুলির মধ্যে সঠিক উত্তর হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্সকে ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্বসূরি হিসেবে বিবেচনা করা হয়। ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স 1876 সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বসুর দ্বারা শুরু করা হয়েছিল। প্রশ্নটা হচ্ছে আমাদের ইতিহাসের লাস্ট প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন, অর্থাৎ ডাব্লিউবি পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমস এক্সামিনেশন 2023-তে আসা 12টি প্রশ্নের মধ্যে এটা হচ্ছে আমাদের লাস্ট প্রশ্ন। কে কানপুরের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে নানা সাহেব। কানপুরের বিদ্রোহী ছিলেন নানা সাহেব। 1857 সময় এই সময় লর্ড ক্যানিং অর্থাৎ 1856 থেকে 62 পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল পদে ছিলেন। ভূগোলের একটি প্রশ্ন ছিল, নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে অর্থাৎ 90 ডিগ্রি কোণে কিরণ দেয়? এখানে সঠিক উত্তর হচ্ছে 21শে মার্চ তারিখে। সংবিধান থেকে আসা প্রশ্ন, এবার হচ্ছে সংবিধানের প্রশ্নগুলো আমরা করব। নাম্বার 14, ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয়। এবার আমাদের প্রশ্ন থাকবে ভারতের সংবিধান কবে গৃহীত হয়, কবে কার্যকরী হয়? এটা তোমরা অবশ্যই অনেকে জানো, তবু একটু ডিটেলস দেখে নেওয়া যাক। ডক্টর বি.আর. আম্বেদকরের কয়েকটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যানালাইসিস অফ কাস্ট 1936, দ্য অ্যান্টাচেবল 1948, বুদ্ধ অর কার্ল মার্কস 1956। তিনি গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন। এখানে তিনি বলতে এই ডক্টর বি.আর. আম্বেদকরের বলছে। ভারতীয় সংবিধান প্রণয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1946 সালটা অনেকটা গুরুত্বপূর্ণ এই সংবিধান কার্যকরী হওয়ার জন্য। তো এখান থেকে একটা প্রশ্ন থাকলো সংবিধান কবে গৃহীত হয় আর কবে কার্যকরী হয়? নাম্বার 15, এটা সংবিধানের প্রশ্ন নয়, এটা হচ্ছে ভূগোলের প্রশ্ন। সংবিধানের হয়তো এর মধ্যে ঢুকে আছে, কিন্তু এটা ভূগোলের প্রশ্ন। লোয়েস কি দ্বারা গঠিত ভূমিরূপের উদাহরণ? এখানে বলছে লোয়েস ভূমি যে গঠিত হয় সেটা নদী, হিমবাহ, সমুদ্র না বায়ু? সঠিক উত্তর হচ্ছে বায়ু। অতি সূক্ষ্ম বালিকণা বায়ুপ্রবাহ দ্বারা পরিবাহিত হয়ে মরুভূমি সীমানার অনেক দূরে নিয়ে গিয়ে জমা হয়ে যে সমভূমি গঠন করে তাকে লোয়েস সমভূমি গঠন বলে বা লোয়েস প্লেন। বিশিষ্ট জার্মান ভূবিজ্ঞানী রিক্টোফ্যান সর্বপ্রথম লোয়েস চিহ্নিত করেছিলেন। 16, নিচের কোনটি সবথেকে উৎকৃষ্ট মানের কয়লার উদাহরণ? উৎকৃষ্ট মানে সবথেকে গুণমানের ভালো প্রকৃতির। এটা হচ্ছে আন্থ্রাসাইট মানের কয়লা, লিগনাইট বা পিট আর বিটুমিনাস এগুলোও কয়লার জাত। ঠিক আছে, এবার দেখো আন্থ্রাসাইট কয়লাতে 80 থেকে 90% কার্বন থাকে। এটি শক্ত কয়লা। ভারতে এটি প্রধানত জম্মু এবং কাশ্মীর রাজ্যের রিয়াসি জেলায় এটি পাওয়া যায়। বিটুমিনাস কয়লা ভারতে সবচেয়ে বেশি প্রাপ্ত কয়লা, এটি মাঝারি মানের। বিটুমিনাস কয়লাটা হচ্ছে মাঝারি মানের। নাম্বার 17, নিচের কোনটি একটি রিট নয়?
এখানে হচ্ছে স্পেশাল রিট পিটিশন, এটা হচ্ছে একটা রিট নয়, রাইট যাকে আমরা বলি, অর্থাৎ সেটা নয়। সুপ্রিম কোর্ট ধারা 32 এর অধীনে এবং হাইকোর্ট ধারা 226 এর অধীনে হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন এবং সার্টিওয়ারি এবং কো ওয়ারেন্টার রিট জারি করতে পারে। নাম্বার 18, ক্ষেত্রী খনিটি কোন ধাতু উত্তোলনের জন্য বিখ্যাত? এটি হচ্ছে তামা। ক্ষেত্রী খনি রাজস্থানে অবস্থিত এবং ক্ষেত্রী থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত ক্ষেত্রীনগর এই তামা প্রকল্প নামে পরিচিত। নাম্বার 19, ইমপিচমেন্টের মাধ্যমে নিচের কোন ব্যক্তিকে তার পদ থেকে সরানো যেতে পারে? প্রধানমন্ত্রীকে কোনো মতেই সরানো যাবে না, সেনাপ্রধানকে সরানো যাবে না, স্পিকারকেও সরানো যাবে না, রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া যেতে পারে। ডিটেলস দেখে নেওয়া যাক। বলছে ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট প্রক্রিয়াটি হলো অর্ধ বিচার বিভাগীয় প্রক্রিয়া। ভারতীয় সংবিধানের 61 নম্বর ধারায় এটা রয়েছে। ভারতের রাষ্ট্রপতির বহিষ্কারের পদ্ধতি প্রদান করা হয়েছে। ভারতের রাষ্ট্রপতি বহিষ্কারের প্রক্রিয়া সংসদের যে কোনো কক্ষেই শুরু করা যেতে পারে। ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট শুরুর একমাত্র শর্ত হচ্ছে সংবিধান লঙ্ঘন। নাম্বার 20, প্রতি বছর লোকসভায় কে বাজেট পেশ করেন? সঠিক উত্তর হচ্ছে অর্থমন্ত্রী। এবার বাজেটকে ভারতীয় সংবিধানের ধারায় 112তে বার্ষিক আর্থিক বিবৃতি হিসাবে উল্লেখ করা হয়েছে। কেন্দ্রীয় বাজেট হলো একটি আর্থিক বছরের বার্ষিক আর্থিক বিবরণী যা সরকারের আয় এবং ব্যয় অন্তর্ভুক্ত করে। এই অর্থ বিলটি ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় ব্যাখ্যা করা হয়েছে। এইটা আমাদের এই ভিডিওর লাস্ট ভিডিও এবং সংবিধানের চ্যাপ্টার থেকে আসা লাস্ট ভিডিও। ডাব্লিউবি পুলিশ লেডি কনস্টেবল প্রিলিমসের আসা সংবিধানের লাস্ট প্রশ্ন এটাই। সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের সময় বয়স কত বছর হতে পারে? সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত বছর হতে পারে? সঠিক উত্তর হচ্ছে 65 বছর বয়স হতে পারে। ভারতের প্রধান বিচারপতি সংবিধানের ধারা 124 এর অধীনে ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করে প্রধান বিচারপতি নিয়োগ করেন।